আমি বিবেক। বাই প্রফেশন আমি একজন এডিটর। বর্তমানে নিজেকে ফিল্ম মেকার হিসাবে এস্টাবলিশ করতে স্ট্রাগল করে যাচ্ছি। অনেক হবির মধ্যে নেচার ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয়। পাহাড় আমার খুব ভালো লাগে। বর্তমানে স্টিল ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে বেশ লাগে। তাই কোথাও ঘুরতে গেলে আমার সঙ্গে ক্যামেরা, লেন্স ও ট্রাইপড মাস্ট। এক্স্যাক্ট দিনটা ঠিক মনে নেই, তবে এপ্রিলের কোনো এক সন্ধ্যায় দীপকের স্টুডিওতে কৌশিক একটা মিটিং অ্যারেঞ্জ করে। মিটিংয়ের বিষয় হলো এবার পুজোর পর কোথায় যাওয়া হবে। এর আগে 2 বার ফালুট যাওয়ার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। মিটিংয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবার সান্দাকফু হয়ে ফালুট ট্রেক করা হবে। আমার বোধহয় 3 বারের চেষ্টা, তোমাদের বোধহয় 4 বারের চেষ্টা, আমাদের 3 বারের চেষ্টা। হ্যাঁ, ফালুট যাওয়াকে দিব। ফালুটটা তুমি লিখে দাও। এবারে হয়ে গেলে তোমার হস্তাক্ষর, হ্যাঁ তোমার হস্তাক্ষরে ফালুট। এবারে হয়ে গেলে ওই দিকটা প্রতিষ্ঠান দেবে। ফালুটটা লিখে দাও তোমার হস্তাক্ষরে। আনুমানিক খরচ হবে মাথাপিছু 5,000 টাকা। পারেন 5 করে ধরা হোক। টিকিটটা বাদ দিয়ে, টিকিট বাদ দিয়ে, টিকিট 10 জন ট্যুর মেম্বার। পুরানো মেম্বার রানা ও ছোটকা এবার যেতে পারবে না। এবারের নতুন মেম্বার হলো কৌশিকের ভাই ডাব্বু ও বাবু কাকা গণেশ আর দীপকের ছাত্র শান্তনু। আমি ওর নাম দিয়েছি ছোটে। গত বছর 21শে নভেম্বর আমরা সবাই ফালুটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শিলিগুড়ি স্টেশন থেকে প্রথমে গাড়ি করে হিলে থেকে আমরা সবাই দেখেছিলাম প্রকৃতির এক অদ্ভুত ম্যাজিক শো। অসাধারণ বললেও কম বলা হবে। পরের দিন হিলে থেকে ট্রেক শুরু করে প্রথমে গোর্খে। এটা একটা সুন্দর পাহাড়ি জায়গা। গাইডের কথা মতো গোর্খেতেই বুঝতে পেরেছিলাম এবারও আমাদের ফালুট যাওয়া হবে না, কারণ ফালুটে আমাদের রুম বুক করা নেই। অগত্যা ঠিক হয় পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার বুকে সানরাইজ দেখা এক কথায় আনপ্যারালাল। পেলিং থেকে দেখেছিলাম ভিক্টোরিয়া ফলস, খেচিও পার্লি লেক, সিনসোর ব্রিজ ও কাঞ্চনজঙ্ঘা ফলস। এরপর ঠিক হয় জলদাপাড়া অভয়ারণ্য। এরপর ওখান থেকে ভুটান ঘুরে আমাদের এক্সপিডিশন শেষ হয়েছিল হাসিমারা স্টেশনে। 11 বেরোচ্ছি, 12 পৌঁছচ্ছি, 12 মানেভঞ্জন, 13 তারিখ সান্দাকফু, 14 তারিখ সান্দাকফু থেকে ফালুট, 15 তারিখ ফালুট থেকে সাবরগাঁ, এই সাবরগাঁ বলছি রামবাম, 16 তারিখ রামবাম থেকে শ্রীখোলা। আচ্ছা, 16 তারিখ শ্রীখোলা, হ্যাঁ,
বিকেলের মধ্যে পৌঁছাবো। 17 তারিখ পুরোটা ছিল রেস্ট। 18 তারিখ সকালবেলা হচ্ছে তোমার গাড়ি ধরলাম, বিকেলবেলা পৌঁছে গেলাম এনজিপি, রাত্রিবেলা ট্রেন, 19 তারিখ সকালে ফিরে আসছি। ক্যালেন্ডার দেখে ঠিক করা হয় নভেম্বরের 11 তারিখে আমাদের যাত্রা শুরু এবং 19-এ শেষ করা হবে। প্রথমে আমার যাবার ইচ্ছা ছিল না, ফিনান্সিয়াল কারণে। কৌশিক মিটিংয়ের প্রস্তাব দেয় আমার টাকা ট্যুর ফান্ড দেবে। ছবিটা কে তুলবে? হ্যাঁ, ছবি তুলবি, টিমের একটা দায়িত্ব আছে। অবশ্যই তোকে স্পন্সর করা, শুভকে গাইড করবে। মিটিংয়ে বাপ্পাকে দায়িত্ব দেওয়া হয় ট্রেনের টিকিট কাটার। ট্রেনের টিকিটটা তাহলে বাপ্পা কেটে দিচ্ছিস? আমাকে 700 টাকা করে দাও, ঠিক আছে? 7-8 টাকা হচ্ছে, 350 টাকা বেশি হবে না। দেখি কি কোন ট্রেন অ্যাভেলেবল, তার উপর বেস করে ট্রেন টিকিটটা কেটে দেব। আর জিটিএ বুকিংটা আমারটা দিয়ে বাপ্পার উপর। ঠিক আছে, সেটা কথা বলে নিচ্ছি। নতুন সদস্য ডাব্বুকে দায়িত্ব দেওয়া হয় সল্টলেকের গোর্খা ট্যুরিজম অ্যাসোসিয়েশন জিটিএর অফিস থেকে ফালুটের একটা রুম বুক করতে হবে। বাপ্পা কথা মতো অনলাইনে আমাদের সবার রিজার্ভেশন টিকিট কেটে নেয়, কিন্তু ডাব্বুকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। অক্টোবরে পুজো কেটে যাবার পর আমি ঠিক করি যেভাবেই হোক যাব। এ যেন ছবি শুরু হবার আগেই ক্লাইম্যাক্স। যাবার 3 দিন আগে অর্থাৎ 8 তারিখে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি ঘোষণা করেন 9 নভেম্বর থেকে পুরানো 500 ও 1000 টাকার নোট চিরতরের জন্য বাতিল। বড় নোট বলতে রইল 100 টাকা। কারণটা সবার জানা। 10 তারিখে ব্যাংকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুরানো কিছু টাকা জমা দিয়ে মাত্র 4000 টাকা তুলে আনতে পারলাম। সমস্ত এটিএম বন্ধ। কিভাবে ট্রেক করতে যাব কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। যতটা পারে নিজের মতো করে কারেক্ট করে চালু বাকিতে সব নিয়ে যেতে হবে, তাই তো? ঠিক আছে, কোনো টাকা 1 টাকাও নিয়ে যাওয়া যাবে না, তাই তো? সবাইকে ফোনে কন্ট্যাক্ট করে বলে দেওয়া হলো যতটা সম্ভব 100 টাকার নোটে খুচরো করে নেবার জন্য। আমার ভাই দীপক এই ট্রেকের ক্যাপ্টেন। ওকে সব বলতে ও আমাকে 100 টাকা করে বেশ কিছু টাকা অ্যারেঞ্জ করে দিতে পেরেছিল। একদম আনন্দ উত্তেজনা নিয়ে 11 তারিখে রাত 8টায় আমাদের যাত্রা শুরু হলো। পরের দিন সকাল 9টার সময় এনজিপি পৌঁছে স্টেশনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কাম লাঞ্চ সেরে নিলাম। এখন গাড়ি করে রওনা দেবো মানেভঞ্জ। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। এবার যাত্রা যাতে শুভ হয় তার জন্য একটা আস্ত নারকেল ফাটানো হলো। সবাই প্রসাদ মুখে একে একে গাড়িতে গিয়ে বসে। ধীরে ধীরে গাড়ির চাকা চলতে শুরু করে। বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে। আনন্দ উত্তেজনা সবার চোখে মুখে। সবার মুখে একটাই কথা, কাঞ্চনজঙ্ঘা। বাজলো ছুটির ঘন্টা। অনেকক্ষণ গাড়ি চলার পর ফার্স্ট ব্রেক মিরিকে। মিরিকের লেকের সামনে দাঁড়িয়ে মনে পড়ে গেল 2015 মার্চ মাসে আমরা সবাই এই জায়গা ঘুরে গেছি। মনে পড়ে গেল সেই দিনের স্মৃতি। এবার দূর থেকে দেখলাম
মিরিকে সেইভাবে না ঘুরে শুধু মোমো, চাউমিন ও চা খেয়ে আমরা পেটের খিদেটা মিটিয়ে আবার রওনা দিলাম। তবে শুভ ও ডাব্বুর চাউমিন খাওয়া আমি কোনোদিনও ভুলব না। মাঝে মাঝে মানেভাঞ্জে এসে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত। আমাদের ফিল্মি সুভাষ নায়কের মতো প্রেম নিবেদন করছে কাকে? चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया के साथी प्यार का मुझे चुन लिया ডাব্বু ও বাবু কাকার এই প্রথমবার পাহাড় দেখা। ওদের আনন্দ উত্তেজনা দেখে আমার প্রথমবার পাহাড় দেখার কথা মনে পড়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে ডাব্বু কৌশিককে জড়িয়ে ধরছে। আনন্দের এই বহিঃপ্রকাশ আমার খুব ভালো লাগলো। এরপর গরম চায়ে চুমুক দিয়ে বেরিয়ে পড়া সান্ধ্য ভ্রমণে। নয়া প্যার হ্যায় নয়া ইন্তজার কর লুঁ मैं क्या अपना हाल। রাস্তায় হাঁটতে হাঁটতে যে যার মতো আনন্দ করতে লাগলো। দিলে বেকরার তু হি বতা পহলা নশা পহলা খুমার। রাস্তায় জয়দেবদার সাথে আলাপ হলো। ঠিক হলো উনিও আমাদের সাথে সান্দাকফু যাবেন। কিছুক্ষণ পর ঠান্ডায় হাতগুলো যেন অবশ হতে শুরু করলো। দেখলাম স্থানীয় কিছু ছেলেরা রাস্তার ধারে আগুন জ্বেলে নিজেদের গরম করছে। আমরাও ওদের বন্ধু হলাম। এরপর হোটেলে ফিরে যা যা ঘটল তা না বলাই ভালো। পরের দিন সকালে সবাই ফ্রেশ হয়ে রেডি সান্দাকফু যাওয়ার জন্য। আমার মনে পড়ে গেল 2015 মার্চে এইখান থেকে ট্রেক শুরু করেছিলাম। এবার আমরা ল্যান্ড রোভার করে সান্দাকফু যাব। দীপক ও কৌশিক সিন্ডিকেটে গিয়ে পারমিশন ও দুটো ল্যান্ড রোভার বুক করে আসে। এবারও আমাদের গাইড মিনমা, ও এর আগের বারও আমাদের গাইড ছিল। সকলে মালপত্র গাড়ির মাথায় তুলে দিয়ে যে যার পছন্দের জায়গায় গিয়ে বসে। কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট দিল। আমাদের সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। তখন ঘড়িতে 9টা। প্রথমবার চিত্রে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল। খুব স্টিপ রাস্তাটা। সুভাষ এই রাস্তাতেই শুয়ে পড়েছিল সেইবার। তবে এবার কোনো প্রবলেম হয়নি, ল্যান্ড রোভার ছিল বলে।
চিত্রে পৌঁছানোর পর সবাই মিলে এক জায়গায় হুল্লোড় করতে ব্যস্ত। কে কার ঘাড়ে চেপে বসেছে তার খবর কেউ রাখে না। একদিকে গণেশ শুভকে কাঁধে নিয়ে নাচতে ব্যস্ত, আর অন্যদিকে ফিল্মি সুভাষ কৌশিকের টুপি নিয়ে ক্রিকেট খেলা দেখতে গেছে ইডেনে। আর জয়দেবদা আমাদের এই আনন্দে উনিও এনজয় করছেন। এর আগে চিত্রে এসেছিলাম, তখন আকাশ এত নীল ছিল না। এবার কেউ যেন নীল ছড়িয়ে দিয়েছে দুহাত ভরে। আমি মুগ্ধ হয়ে চিত্রের সুন্দর ল্যান্ডস্কেপকে ক্যামেরা বন্দি করি। এরপর সেকেন্ড ব্রেক লামে দূরেতে। অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে। এত ঘর তৈরি হচ্ছে কিসের জন্য কে জানে, ব্যস্ত ছিল আগে। এখানে স্পেশাল বয়েল ডিম প্রত্যেকের জন্য একটা করে বরাদ্দ। এরপর গরম চায়ে চুমুক দিয়ে পরের ডেস্টিনেশন। ছোট্ট ব্রেক মেঘমাতে, চেকপোস্ট আছে বলে। এখানকার এই মনেস্ট্রিটা হলো নেপালে, আর রাস্তাটা ভারতে। কি অদ্ভুত না? জানি না কি উদ্দেশ্যে কে বা কারা এই ডিভাইডেশন করেছে। সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছিল।
রাস্তাটা বেশ ভালো। শুনেছি এই ফরেস্টে নাকি ওয়াইল্ড অ্যানিম্যাল আছে। আমরা ভুল করে ঢুকে গেছিলাম। हाँ हम लोग गलती से यहाँ पे ना यहाँ से वो वहाँ से फिर वही बस शॉर्टकट है ना ये मेरे पास जाने का लिए हाँ यहाँ से बड़ा लंबा ये 6 किलोमीटर है ये रोड वो वहाँ से 7 किलोमीटर है। কিন্তু এই নিয়ে দুইবার এলাম, একটা কিছুরও দেখা পেলাম না। দীপক নাকি এখানে একবার রেড পান্ডা দেখতে পেয়েছিল। কখন যে কালাপোখরি এসে গেছে বুঝতেই পারিনি। এর আগে এসেছিলাম তখন এত মেঘলা ও হাওয়া ছিল, কিছুই ভালো করে দেখতে পাওয়া যায়নি। তবে এবার পরিষ্কার ওয়েদারের জন্য दारुण रोमांटिक लेगेছে कालापोखरी। सांसों को सांसों में ढलने दो जरा, ला 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 ला, सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, आँखों में हमको उतरने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। কালাপোখরি ছাড়বার পর বুঝতে পারলাম কেন মানুষ ট্রেক করে এই রাস্তায়। ল্যান্ড রোভারে বসে মনে হচ্ছিল আর কোনোদিনও এইভাবে সান্দাকফু আসবো না। শরীরের হাড় আর মাংস যেন আলাদা হয়ে গেছে। সান্দাকফু আসার পর শরীরে সব ব্যথা কোথায় চলে গেল বুঝতেই পারিনি। এত নীল আকাশ এর আগে দেখার সৌভাগ্য হয়নি। কথা না বলে শুধু অনুভব করা যায়। এক কথায় অসাধারণ। लहरों में खोई हूँ बूंदे यार जैसे, तारों में चमके जिसकी दो आंखें मैं ही तो हूँ ना, झरनों में गाँव में झीलों से बोलूं आके तू सुनना। सुन जरा
सिंगार यारा सांवरा तू है मेरा। লাঞ্চ করে যে যার মতো সোনালি রোদ গায়ে মেখে প্রকৃতির শোভা দেখতে ব্যস্ত। আমি ট্রাইপডে ক্যামেরা বসিয়ে রেডি সানসেট শ্যুট করব বলে। কিন্তু যেমনি ঝোড়ো হাওয়া তেমনি ঠান্ডা। কিছুক্ষণ পর আমার হাত পা কেমন যেন অবশ হয়ে গেল। অনেক কষ্ট করে কিছু স্টিল করতে পেরেছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম রাতটা কেমন কাটবে। হোটেলে আমাদের প্রত্যেকের জন্য দুটো মোটা লেপ ও একটা কম্বল থাকা সত্ত্বেও সবাইকে না ঘুমিয়ে রাতটা কাটাতে হয়েছিল। কারণটা আর বললাম না। পরের দিন ভোরে দীপক সানরাইজ দেখার অনুরোধ করায় আমি বলেছিলাম আর না। আগের বারে সানরাইজ দেখার এক্সপিরিয়েন্স আমি এখনো ভুলতে পারিনি। পরের দিন সকাল ৮টায় নুন লঙ্কা ও পেঁয়াজ সহযোগে ছাতুর মণ্ড খেয়ে ফালুট অভিযান শুরু করি। সান্দাকফু থেকে ফালুটের ডিস্টেন্স মাত্র ২১ কিলোমিটার। দীপক বলেছিল এই রাস্তায় কোনো স্টিফ নেই, বেশ সমান। কারণ সান্দাকফু থেকে ফালুট ১০০ মিটার নিচে। সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে আমরা যাত্রা শুরু করি কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে। প্রথা অনুযায়ী দীপক, প্রবীর, ছোটে ও সুভাষ সবার আগে। পিছনে আমি, কৌশিক, শুভ, বাপ্পা, ডাব্বু ও গণেশ অর্থাৎ বাবু কাকা। বরাবরই আমরা ল্যাদ খেতে খেতে যেতে ভালোবাসি, সেই জন্য সবার শেষে গিয়ে পৌঁছাই। কারণ আমাদের কোনো তাড়া নেই। রাস্তায় যেখানে ভালো লাগে সেখানে বেশ কিছুক্ষণ শুয়ে বসে ছবি তুলে তামাক সেবন করে আবার হাঁটা শুরু করি। এটাই আমাদের ট্র্যাডিশন। এই নিয়ে আমাদের গাইড মিনমা প্রায় পাগল। ও সব সময় আমাদের তাড়া দেয়। আমরা সবাই ওর কথা শুনে আরও ল্যাদ খেতে থাকি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রাস্তাটা মোটেই সমান নয়, স্টিপ বেশ কিছু জায়গায়। রাস্তায় কোনো বসতি নেই, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। রাস্তায় শুধু আমরা আর আমাদের মতো হাতে গোনা কিছু সহযাত্রী। আর বলতেই হবে কিছু চতুষ্পদী প্রাণীর দেখা পেয়েছি। হাজার কষ্টের মধ্যেও রাস্তার প্রতিটি মুহূর্তকে আমি বেশ এনজয় করেছি।
মাঝে বাপ্পার নিম্নচাপ এসে যাওয়ায় ওকে গামছা পরে নিউজ পেপার হাতে নিয়ে আড়ালে যেতে হয়েছিল, জল ছিল না বলে। আমরা ওই ফাঁকে একটু ল্যাদ খেয়ে নিই। খিদে তৃষ্ণায় ক্লান্ত হয়ে বেলা ৩টের সময় সাবারকাম পৌঁছালাম। এখনও ফালুট যেতে ৭ কিলোমিটার ট্রেক করতে হবে। সবার যা অবস্থা তাতে ফালুটে যেতে আরও ৩ থেকে ৪ ঘন্টা লাগবে। সানসেট হবার পর যেভাবে ঠান্ডা পড়বে এবং অন্ধকারে যাওয়া ঠিক হবে না, বরং এখানে স্টে করা যাক। সাবারকামে একটা মাত্র টেকার শার্ট, যা এখনো ফাঁকা আছে। ও জেনেছে এখানে খাবার পাওয়া যাবে। ফালুটে ড্রাই ফ্রুট খেয়ে রাত কাটাতে হবে। যদিও ফালুটে আমাদের একটা রুম বুক করা আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ দেখব, ফালুট থেকে একই ভিউ দেখতে পাবো। কাল সবাই মিলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব। এটা দীপকের ডিসিশন। প্রথমে বিষয়টা মেনে নিতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। এত কষ্ট করে 3বারের প্রচেষ্টায় ফালুটের এত কাছে এলাম, কিন্তু ফালুটে না গিয়ে ফিরে যেতে হবে। ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না। পরে অবশ্য কৌশিক বলতে বাধ্য হয়েছিল দীপকের ডিসিশনটা একদম ঠিক ছিল। এরপর গরম গরম নুডলসে চুমুক দিয়ে সাবারকাম থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার আমার কাছে। পরের দিন সকালে সবাই রেডি। দীপক বলে সামনের পাহাড়ের মাথায় যাওয়া যাক, ওখান থেকেই আমরা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখব। ওর কথা মতো আমরা সবাই গিয়ে হাজির। গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল তা এক কথায় অসাধারণ। ঠান্ডা হিমেল হাওয়া আর সকালের মিষ্টি রোদে কাঞ্চনজঙ্ঘাকে দেখা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। সবাই কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে ছবি তুলতে ব্যস্ত। আমি সবার ছবি তুলে দিলাম। ওখান থেকে দেখলাম ফালুট, যেখানে আমাদের যাবার কথা ছিল। মনে আর কোনো দুঃখ নেই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখেছি তা কোনোদিনও ভোলার নয়। এটাই আমাদের ফালুট। এখন আমরা সাবারকাম থেকে মলে হয়ে যাব রামমাম। প্রায় 14 কিলোমিটার পথ। রাস্তাটা মোটেও কম নয়। তবে একটা ভালো কথা, পুরো রাস্তাটাই আমাদের নিচের দিকে নামতে হবে। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে পথ চলা শুরু করি। রাস্তায় মিনমা বলল সামনে একটা 4 কিলোমিটার জঙ্গল পার করতে হবে। সবাই মিলে একসাথে হাঁটা ভালো। ওর কথা মতো এই জঙ্গলে অনেক বন্যজন্তু আছে, যে কোনো সময় বিপদ হতে পারে। কিছুটা ভয়ে আমরা সবাই একসাথে চুপচাপ হাঁটলাম, কিন্তু পথে একটা কোনো বন্যজন্তুর দেখা পাইনি। কিছুক্ষণ চলার পর খিদেতে পেট চোঁচো করতে লাগলো। কৌশিক বলল জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে আমরা টিফিন করব। ওর কথা মতো একটা জায়গায় সবাই গোল করে বসে মুড়ি মেখে মহানন্দে তা খেতে আমার বেশ লেগেছিল।
রামমামে আসার সময় আমি, কৌশিক ও বাপ্পা মিলে আলোচনা করছিলাম এখন কি হলে ভালো হয়। আমি বলেছিলাম পেটাই পরোটা আর আলুর তরকারি। বাপ্পা বলেছিল এই সময় গরম গরম লুচি আর আলুর দম হলে জমে যাবে। কৌশিক কিছুই বলেনি, ও শুধু শুনেছিল। এরপর ঘন্টা 2 হাঁটার পর রামমাম এসে পৌঁছালাম। তখন 3টে বাজে। সবাই ফ্রেশ হয়ে বলে এখন গরম গরম তেলে ভাজা মুড়ি আর চা হলে ভালো হয়। দীপক বলে এখানে তা সম্ভব নয়। আমি দেখছি রাতের মেনুতে যদি আমিষ কিছু করা যায়। হোটেল ম্যানেজারের সাথে কথা বলে জেনেছে রাতে চিকেন করা যাবে না, কারণ এখান থেকে বাজার অনেক দূরে। অগত্যা ডিম দিয়ে রাতের মেনু সারতে হলো। ডিনার টেবিলে মিনমাকে কলকাতা দেখানোর জন্য আমন্ত্রণ দেওয়া হয় এবং শেষে ফিল্মি সুভাষ ও মিনমার ডান্স আমরা সবাই খুব এনজয় করেছি। একটু কোমরে ওই নামটাও পরের দিন সকালে খাবারের মেনু ঠিক করা হয় লুচি আর আলুর দম। সবার আবদার আমাকে রান্না করতে হবে। দীপক হোটেলে কথা বলে রেখেছে। আমি আর না করতে পেরে লেগে পড়লাম। আমি আলুর দম রান্না করলাম আর আমার সহকারী হলো শুভ, বাবু কাকা আর শেষে ডাব্বু। আলু মাখানি, আচ্ছা এটা তো গেল। মাগনার মাল কি করছে দেখি, কি হচ্ছে? ইন্ডিয়ার ম্যাপ। আমি শ্রী শ্রী ভজ এর পরোটা না লুচি? আমরা কখন খেতে পাবো এটা? আর 10 মিনিট? অসাধারণ। আলুর তরকারিটা হয়ে গেছে, দেখতে পারি? সবাই পেট ভরে তৃপ্তি সহকারে খেলো আর আমার রান্নার সুখ্যাতি করলো। রামমামে সকালে জলখাবার খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম শ্রীখোলার উদ্দেশ্যে। এর আগের বারে গুরদুম হয়ে শ্রীখোলা এসেছিলাম। গুরদুম আসার রাস্তাটা দারুণ অ্যাডভেঞ্চারাস, এখনো মনে আছে।
রামবাম থেকে শিখলার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। রাস্তাটা খুব খারাপ নয়। বেশ কিছুটা আসার পর দূরে একটা রাস্তা দেখতে পাই। অনেকটা চীনের প্রাচীরের মতো দেখে মনে হয়েছিল। কৌশিককে বললাম, আমার মনে হচ্ছে আমরা শিখলার খুব কাছে এসে গেছি। দূর থেকে একটা নদীর জলের আওয়াজ কানে এলো। সবাই মিলে আমার কথায় মজা করল। কিছুটা আসার পর শিখলার সেই কাঠের ব্রিজটা দেখতে পেয়ে সবাই বিশ্বাস করলো আমার কথা। শিখলা অনেক ডেভেলপ করেছে 1 বছরে। খুঁজে পেলাম আমাদের সেই পুরানো ঠিকানা। হোটেলে এসে সবাই যেন একটু শান্তি পেল। আর হাঁটা নয়, এখানে শুধুই ল্যাদ খাওয়া। লাঞ্চ সেরে সবাই নিজের বিছানায় গিয়ে একটু গা এলিয়ে দিল। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। পরের দিন সকালে দীপকের কথা মতো চিকেন এসে হাজির। সবাই আমাকে বলে চিকেনটা রান্না করতে হবে। এটা অনেকটা অনুরোধে ঢেকি গেলার সমান। কৌশিকের কথা মতো আমাকে সবাই হেল্প করবে। অগত্যা আমাকে লেগে পড়তে হলো হেসেলে। শুভ, ডাব্বু, গণেশ মিলে চিকেন কেটে ধুয়ে রেডি করে দিল। রান্না করতে গিয়ে দেখি গরম মশলা কী জিনিস এখানকার মানুষ জানে না। নাও ঠেলা, এই এক বিপদ। আমি রান্না করব কিভাবে? থাকার মধ্যে আছে পেঁয়াজ, আদা ও টমেটো। কিচ্ছু করার নেই। সবাই হাতে হাতে আমাকে সাহায্য করলো। আমি এই প্রথম গরম মশলা ও রসুন ছাড়া চিকেন রান্না করলাম। কৌশিক করলো টমেটোর চাটনি। খিদের পেটে সবাই তার চেটে পুটে খেলো। সবাই বলল দারুণ হয়েছে। শুধু কৌশিক বলল চিকেনে আদাটা না একটু যেন বেশি লাগলো। বাকি সব কিছু ঠিকঠাক ছিল। আমার আর দীপকের জন্য ডিমের অমলেট, যেহেতু আমরা চিকেন খাই না। লাঞ্চ করে সবাই মিলে ঢেকুর তুলতে তুলতে একটু শিখলা ঘুরতে বেরোই। কিছুক্ষণ পর দেখলাম সবার চোখ মুখ যেন গম্ভীর, বিষাদের সুর বাজছে। বুঝলাম কালকে আমাদের চলে যেতে হবে। তাই সবার মন খারাপ। মনের ভেতরে কোথাও যেন বিজয়ার করুণ সুর বাজছে। কারো মুখে কোনো কথা নেই।
বেশ কিছুটা এইভাবে হাঁটার পর একটা জায়গায় চা খেয়ে আবার হোটেলে ফিরে এলাম। পরের দিন সকালে সবাই টিফিন করে হোটেলের বিল মিটিয়ে একে একে রওনা দিলাম। ফিল্মি সুভাষ তার আপন ভঙ্গিতে শিকলাকে বিদায় জানাতে ভোলেনি। तुझे सोचता हूँ मैं शाम सुबह, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, बस सारे गम में जाना संग हूँ तेरे, हर एक मौसम में जाना संग हूँ तेरे, अब इतने इम्तिहान भी। খবর পেলাম মিনমার ছোট ছেলের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে ব্রিজের কাছে। আমাদের কারো অসুবিধা হয়নি ওকে চিনতে, কারণ এর আগের বার ওর গাড়িতে করে আমরা মানেভাঞ্জ এসেছিলাম। গাড়িতে মালপত্র তুলে যে যার মতো গিয়ে বসল। আমি ক্যামেরা অন করলাম, গাড়ি চলতে শুরু করলো। এই রাস্তাতেই পায়ে হেঁটে গিয়েছিলাম আবার ফিরবো বলে। ফেলে আসা সময়গুলো ক্রমশ অতীতে বদলে গেল। এটাই হয়তো ভবিতব্য, যার শুরু আছে তার শেষ তো থাকবেই। सोचे क्या छोटी सी है जिंदगी, कल मिल जाए तो होगी। যত সময় যেতে লাগলো একটু একটু করে বাড়ির টান অনুভব করলাম। একটা বিষণ্ণতা আমার মনের ভেতরেও কাজ করছে। বাড়ি ফিরে আবার তো সেই একঘেয়ে জীবন। प्यार के पल चल आ मेरे संग। এরপরে এবার কোথায় যাওয়া হবে সেই নিয়ে চলল বিস্তর আলোচনা ও পর্যালোচনা। ঠিক হলো আর এই পাহাড় নয়, এবারে অন্য কোথাও। বিদায় কাঞ্চনজঙ্ঘা বিদায়, জানি না আর কোনোদিনও তোমার কাছে আসবো কিনা। মনের মণিকোঠায় যে সম্পদ নিয়ে ফিরছি তা কোনোদিনও ভোলার নয়।